এই বছর আমাদের কৃষ্ণনগরে ঠাকুর মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মহারাজ, ধান একেবারে পরিপূর্ণ হয়েছে। তা কবে ধান কাটা হবে পুটির বাবা? ধান তো একেবারে পেকেই এসেছে, সপ্তাহখানেকের মধ্যে ধান কাটতে হবে। বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। এই মাসের শেষের দিকেই তো নবাব বাহাদুরকে শস্যের খাজনা পাঠানোর কথা। হ্যাঁ মহারাজ, এবারে নবাব বাহাদুর খুশি হবে। ঠিক বলেছ গোপাল। প্রণাম খাম্বাজরাজ। ওই তো কৃষ্ণনগরের মন্ত্রী চলে এসেছে। ও, এর কথাই তুমি বলেছিলে? হ্যাঁ, ওই রাজ্যের সব খবরাখবর আমায় দেয়। ইনি কে? ইনি হলেন জমিদার কেশকান্ত বর্মন, আমার রাজ্যেরই দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার, আমার প্রিয় বন্ধু। নামটা বেশ অন্যরকম, কেশকান্ত। আসলে ওদের বংশ পরম্পরায় সকলের উন্নত ঘন কেশ আছে, তাই ওদের পরিবারের সবারও নামে একটা করে কেশ আছে। আমি খাম্বাজ রাজের সৌমিত্র এবং সুপরামর্শদাতা। কিছুদিন আগে আমার মাথায় খুব খুশকি হচ্ছিল, মাথার চুল পাতলা হয়ে আসছিল। কিন্তু আমার পরামর্শে একটা তেল মাখতেই মহারাজের মাথার চুল এখন ঘন হয়ে উঠেছে, আর কোনো সমস্যা নেই। বাবা বাবা, ভালো ভালো ভালো। এবার তাহলে কাজের কথাটা বলে দিন। এবারে তো শুনলাম তোমাদের রাজ্যে অনেক ধান উৎপাদন হয়েছে, তাই স্বাভাবিকভাবে নবাব বাহাদুরের কাছে রাজস্ব অনেক বেশি দেবে, কি তাই তো? হ্যাঁ, এবারে রাজস্ব দানে কৃষ্ণনগরে প্রথম হবে। না, তা হবে না। নবাবের কাছে অত ধান পৌঁছবে না, এমনকি কৃষ্ণচন্দ্রের কাছেই চাষিরা বেশি ধান রাজস্ব দিতে পারবে না। সেটা কি করে হয়? পাকা ধানে মই দিতে হবে। বললাম না, ও আমার সুপরামর্শদাতা। হ্যাঁ, আমার মন্ত্রীকে বাণিজ্যের কাজে বাইরে পাঠিয়েছি কিছুদিন, তাই কেশকান্ত মাঝে মধ্যেই আমার কাছে আসে, গল্পগুজব করে আর সুপরামর্শ দেয়। কিন্তু আমি কি করব? তুমি রাতের অন্ধকারে চাষিদের ধান জমিতে পাকা ধানে মই দিয়ে দাও, এমন ভাবে কাজটা করবে যাতে কাক পক্ষীতেও টের না পায়। আর তাতে আমার লাভ? প্রত্যেক বছর নবাব রাজস্ব দানে বিজয়ীকে 3000 মোহর দেয়, আমি তোমাকে তার থেকে 1000 মোহর উপহার দেব। 1000 মোহর? হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, কাজটা শুরু করে দাও। আচ্ছা। তাহলে আর দেরি কেন? মন্ত্রীমশাই কথা মতো কাজ শুরু কর। হ্যাঁ হ্যাঁ, চল। এবারে তো চাষাবাদ বেশ ভালোই হয়েছে। আশা করি নবাব বাহাদুরের কাছ থেকে এবারে আমরাই পুরস্কার পাবো। হ্যাঁ মহারাজ, সারা বাংলায় কৃষ্ণনগরের মতো উৎপাদন এই বছরে কোথাও হয়নি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে গো পুটির বাবা? গতকাল রাতে আমাদের সব জমির পাকা ধানে মই দিয়ে দিয়েছে। সে কি? এবার আমরা কি করব মহারাজ? কাদের কাদের জমিতে হয়েছে এসব? যেই জমিতে তাকাবেন সেই জমিতেই এই কাণ্ড, ধান ঝরে সব মাটিতে পড়ে আছে। এবার আমরা কি করব? হায় হায় হায়, এবার আমাদের রাজ্যের কি হবে? নবাব বাহাদুরকে তো জবাব দিতে পারবো না। বড় বিপদ হয়ে গেল, রাজ্যে গ্রহের প্রকোপ নেমে এলো। ও, আর কদিন পরেই আমার টেকে আসবে 1000 মোহর। ঠিক আছে, তোমরা সবাই এখন বাড়ি যাও। না, আমার মন মেজাজ ভালো নেই। ওগো, তুমি শুনেছো কি হয়েছে? পুঁটির মা হাউ হাউ করে কাঁদছিল গো। হ্যাঁ গিন্নি,
পুঁটির বাবা কয়েকজন চাষি ভাইদের নিয়ে রাজসভায় এসেছিল। শুনলাম রাতারাতি কে বা কারা চাষ জমিতে পাকা ধানে মই দিয়েছে। কত বড় সর্বনাশ হয়ে গেল বলো, কি হবে গো? কি যে হবে ভগবান জানে। বলি তুমি পারলে না পুটিদের একটু সাহায্য করো। হ্যাঁ, আমি মনে মনে ভেবেই রেখেছি বুঝলে, এবার বেতন পেলে পুঁটিদের বাড়িতে মাসোহারার জিনিসপত্র দিয়ে আসবো। নবাব বাহাদুরের কাছে মহারাজ খাজনা কিভাবে দেবেন? সেটাই তো বুঝতে পারছি না। আপনি এত চিন্তা করবেন না। রাজবাড়ির ভাড়ার থেকে আপাতত কিছু বস্তা ধান পাঠানোর ব্যবস্থা করুন। তারপর নবাব বাহাদুরের কাছে গিয়ে বলবেন, আস্তে আস্তে সব দিয়ে দেবেন মহারাজ। তাই করতে হবে, তাছাড়া তো আর অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না। কিন্তু এবারে আর আমাদের মান রক্ষা হবে না। দেখি দু একদিনের মধ্যেই যতটা সম্ভব ভাড়া থেকে ধান পাঠানোর ব্যবস্থা করব। এই বছর 10,000 বস্তা ধান রাজস্ব এসেছে খাম্বাজ রাজ্য থেকে, 7,000 বস্তা ধান এসেছে বর্ধমান রাজ্য থেকে, আর মাত্র 100 বস্তা এসেছে কৃষ্ণনগর থেকে। তাই এবছরের বিজয় রাজ্য হচ্ছে খাম্বাজ রাজ্য। খাম্বাজ রাজ্যের রাজার হাতে 3,000 মোহর উপহার হিসেবে তুলে দিচ্ছেন। আর কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্যের এরকম হাল কেন? এবারে আমাদের সমস্ত রাজ্যের পাকা ধানে কেউ বা কারা মই দিয়ে দিয়েছে। সেসব তোমার মাথা ব্যথা। আমার ধান কোথায়? 100 বস্তা ধান রাজস্ব, কম করে 800 বস্তা ধান রাজস্ব দেওয়ার কথা, কিন্তু তুমি তোমার কথার খেলাপ করেছো। এই বছর আমি নিরুপায় জাহাপানা। আমিও নিরুপায়। হয় তুমি আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে 5,000 মোহর দেবে, নইলে নইলে কৃষ্ণনগরের সিংহাসন থেকে সরে যাবে। এত বড় শাস্তি দেবেন না নবাব বাহাদুর। আপনি অন্তত মাস 6 সময় দিন, আবার ধান চাষ করিয়ে আপনাকে প্রাপ্য ধান দেওয়া হবে। বেশি কথা বলছো কৃষ্ণচন্দ্র। তুমি 5,000 নয়, 6,000 মোহর 1 সপ্তাহের মধ্যে দেবে। বেটা গোপাল বেশি পাকা, অত কথা বলতে কে বলেছিল? গোপাল, এটা তুমি কি করলে? হায় হায় হায়! সর্বনাশের সময় যখন ঘনিয়ে আসে তখন বিপদের ওপর বিপদ এভাবেই আসে। আমার পাওনা। আরে এখন না, এখন না, তোমাকে পাঠিয়ে দেব। ওই দেখুন, খাম্বাজ রাজের সাথে কথা বলছে। এখন বেশি কথা বললে কৃষ্ণচন্দ্র আর গোপাল সন্দেহ করবে। চলুন তো দেখি ওখানে গিয়ে কি কথা বলছে। কি কথা বলছো মন্ত্রী? মন্ত্রী আমায় বিজয় অভিনন্দন জানাচ্ছিল। বিজয় অভিনন্দন তো উপহার পাওয়ার সময় জানাতে পারতেন মন্ত্রী মশাই। যাই হোক, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম কেশকান্ত, আমি খাম্বাজ রাজ্যের দক্ষিণ পশ্চিম গ্রামের জমিদার। কেশকান্ত আমার বিশেষ বন্ধু। আপনার কেশ নিয়ে বেশ ভাব দেখছি। হ্যাঁ, ওই কদিন আগে তো খাম্বাজ রাজের মাথার চুল পাতলা হয়ে আসছিল, খুশকি হচ্ছিল আর কি। তো ওনার পরামর্শে একটা তেল মেখেই তো খাম্বাজ রাজের আবার ঘন কালো চুল ফিরে এসেছে। কেশকান্ত জমিদার হতে পারে, কিন্তু ওর অর্থনৈতিক অবস্থা তাবর তাবর রাজাদের থেকে অনেক ভালো। কয়েক হাজার বিঘা জমির মালিকও, তার সাথে চুলের তেলের ব্যবসা করেও হাজার হাজার মোহর রোজগার করে। এই এখন চুল নিয়ে চুলোচুলি না করে চলো কৃষ্ণনগরে ফিরি। এমনিতেই মন মেজাজ খারাপ, 1 সপ্তাহের মধ্যে আবার 6,000 মোহর জোগাড় করতে হবে। হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি এই কেশকান্ত জমিদারের ব্যাপারে এত কিছু জানলেন কি করে? ওনার সাথে তো আমাদের আজই প্রথম দেখা। হাওয়ায় কত খবরই ভেসে আসে, সেরকম আমার কানেও এসেছিল। এসব বাদ দাও। গোপাল, মন্ত্রী, দুজনেই ভাবনা চিন্তা করো কিভাবে 6,000 মোহর জোগাড় হবে। পাকা ধানে মই পড়লো, এখন আবার এত বড় বোঝা। আমার কাছেও মহারাজ বেশি অর্থ নেই, সব মিলিয়ে মিশিয়ে ওই 150 থেকে 200 মোহর মতো আছে বাড়িতে। যদি বেশি থাকতো আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করতাম মহারাজ। তাও করতেন কিনা সন্দেহ। তুমি চুপ করো। মন্ত্রীমশাই ওই লোকটাকে জানলো কি করে? এই লোকটাকে তো আগে দেখারই কথা না। না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। চলুন চলুন।
বুঝলে গিন্নি, 1 সপ্তাহের মধ্যে মহারাজকে 6000 মোহর জোগাড় করতেই হবে, নইলে সিংহাসন ছাড়তে হবে। এখন কিন্তু আমাদের উচিত মহারাজের পাশে দাঁড়ানো। কিছু ভেবেছো কি? আপাতত আমার বিয়েতে পাওয়া আংটি বন্ধক রাখবো, আর তুমি যদি হ্যাঁ হ্যাঁ, আমার যে দুটো গয়নাগাটি আছে ওগুলো বন্ধক রাখো, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো খন। দেখি বাকি সভাসদদেরকেও বলবো, যে যতটা পারে, তারপর ভগবানই ভরসা। আপনি এত চিন্তা করবেন না মহারাজ। চিন্তা না করে কি আর কোনো উপায় আছে? সিন্ধুকে যা আছে তা দিয়ে 3000 মোহর হয়ে যাবে, কিন্তু তারপর আর কি করব? এবার কি নিরুপায় হয়ে জায়গা জমি বিক্রি করতে হবে? কিছু একটা করতেই হবে। আপনি গোপালকে একবার বলে দেখুন, প্রত্যেকবার যখনই বিপদে পড়েছেন তখন গোপালই আপনাকে বাঁচিয়েছে। দেখি আগামীকাল রাজসভা শুরু হওয়ার আগে গোপালের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এই যে শেখরা, কি করছো? এই তো, বলুন। শোনো, আমার গিন্নির জন্য একটা হীরের হার বানাতে হবে, ওই 1000 মোহরের মধ্যে। 1000 মোহরে তো হীরের নাক, কান, গলা, হাত, পা সব গয়না, এই সব গয়না হয়ে যাবে মন্ত্রীমশাই। তাহলে বানাও, এই নাও 1000 মোহর। ওরে বাবা, মন্ত্রী মশাই, 1000 মোহর! এই মন্দার বাজারে এত মোহর কোথায় পেলেন? গতকালই তো বললেন আপনার কাছে 150 থেকে 200টা আছে। সে যেখান থেকেই পাই, তাতে তোমার কি? না, আমার কিছু না। শেখরা, আমি কয়েকটা গয়না বন্ধক রাখবো। দেখি কি আছে। এই সব মিলিয়ে এতে আমি 15 মোহর দিতে পারবো। বেশ, তাই দাও। আমি ধীরে ধীরে শোধ করে গয়নাগুলো ছাড়িয়ে নেব। হ্যাঁ, মন্ত্রীর ব্যবহারগুলো বেশ সন্দেহজনক লাগছে। দেখি, গুপ্তচরকে কাজে লাগাতে হবে, মন্ত্রীর পিছনে ছায়ার মতো লেলিয়ে দিতে হবে। মহারাজ, আমি চেষ্টা করছি আপনার এই মোহর কিভাবে জোগাড় করা যায়, আপ্রাণ চেষ্টা করছি। দেখো, আমি 3000 মোহর পারবো, কিন্তু তার বেশি হলে জায়গা জমি বেচতে হবে, হাতে যে বেশি দিন সময়ও নেই। আচ্ছা মহারাজ, দেখছি। তবে মন্ত্রীমশাই চাইলেই আপনাকে 1000 মোহর দিয়ে সাহায্য করতে পারতেন, কিন্তু উনি তা না দিয়ে ওনার গিন্নির গয়না বানাচ্ছেন, হীরের গয়না। দেখি, মন্ত্রী তো কালকেই বলল ওর কাছে 150 থেকে 200 মোহর আছে মাত্র। 1000 মোহর কোথা থেকে পেল? সে উনিই জানেন, তবে তার খবর খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাব মহারাজ। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আপনি যে এই কাজ করার জন্য খাম্বাজ রাজার কাছ থেকে ওই 1000 মোহর উপহার পেলেন, সেটা দিয়ে গিন্নির গয়না বানাতে দিলেন, কিন্তু আমাদের বেলায় লবডঙ্কা। তোদেরকেও দেবো, একটু সবুর কর, আগে গিন্নির মাথাটা ঠান্ডা করি। না না, আমাদের এক্ষুনি চাই। আরে এক্ষুনি কি করে দেবো, আমার হাত খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নে 2 মোহর ধর, 2 ভাই ভাগ করে নি, পরে আরো দেবো। এটা কিন্তু ঠিক না। এসব আলোচনা খোলামেলা জায়গায় করা উচিত না। উফ, পরে তোদের সাথে কথা বলবো, এখন যেতে দে, বাজার করব, তারপর আবার রাজসভা আছে। আচ্ছা, এই ব্যাপারটা মহারাজকে আর গোপাল দাদাকে জানাতে হবে। গোপাল দাদা, মহারাজ আসল খবর পেয়ে গেছি। কি খবর? আমি একটু আগে শুনলাম। কাজটা একদম ঠিক করলেন না মন্ত্রী মশাই। আপনার কথা শুনে আমরা সবার জমির পাকা ধানে মই দিলাম, কিন্তু আমরা একটা পয়সা পেলাম না। আরে তোদেরকেও দেবো, একটু সবুর কর। মন্ত্রী, আমি না তোমাকে বেরেই ফেলবো। মহারাজ, মন্ত্রী মশাই এখানে গৌণ, উনি অর্থের লোভে এসব করেছেন, আর ওনাকে দিয়ে করিয়েছেন খাম্বাজ রাজ। হ্যাঁ, যাতে এবারে বিজয়ী হতে পারেন। তাই আপনি এই খবর 5 কান করবেন না মহারাজ। আমি খাম্বাজ রাজ আর ওই কেশকান্তর কাছ থেকে ক্ষতিপূরণ ঠিক আদায় করে আনব। কিন্তু কিভাবে? শুনুন তাহলে।
দারুণ বুদ্ধি। তাহলে এখন আসি মহারাজ, কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আপনি শুধু আগামীকাল সন্ধেবেলা খাম্বাজ রাজের দরবারে চলে আসুন, পারলে নবাব বাহাদুরকেও সঙ্গে করে নিয়ে আসুন। হ্যাঁ, প্রণাম খাম্বাজ রাজ, কে আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। কি চাই বলুন? কিছু চাই না, তবে একটা কথা শুনলাম তাই বলতে এলাম। কি কথা? আমি শুনলাম মহারাজ আপনার মাথার চুলগুলো সব নকল। আমার এত সুন্দর চুল সব নকল? ফাজলামো হচ্ছে। আমি যদি প্রমাণ করে দিই আপনার চুল নকল, তাহলে কি? তাহলে আপনি আমাকে 100 মোহর দেবেন, আর প্রমাণ না করতে পারলে আমি আপনাকে 100 মোহর দেব। বেশ, দেখো, এক্ষুনি দেখো, আমারই তো 100 মোহর লাভ হবে। এখন না, এখন না, আজ সন্ধে বেলায়। বেশ বেশ, তখনই এসো। এবারে জমিদার কেশকান্তর বাড়ি যেতে হবে। জমিদার মশাই বাড়ি আছেন? কে মশাই আপনি? আমি হতাশ রঞ্জন, পশ্চিমে থাকি। আমি বিশাল ক্ষমতাশালী লোক। কিসের ক্ষমতা? আমি রাজরাজাদের মারধর করি, চুল ধরে টানি, শাস্তি দিই। এসব কি উল্টো পাল্টা বলছেন? খাম্বাজ রাজ আপনার বন্ধু না? হ্যাঁ, প্রিয় বন্ধু। ওনাকেও আমি আপনার সামনে চুল ধরে টানবো, কিন্তু উনি কিচ্ছু করতে পারবেন না। উনি আপনাকে শুলে চড়াবেন। কিছুই করতে পারবেন না, বললাম না আমি বিশাল ক্ষমতাশালী লোক। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বাজি ধরুন, 10,000 মোহরের বাজি। 10,000 মোহরের বাজি? হ্যাঁ, আজ আমি খাম্বাজ রাজের রাজবাড়ি যাব, আর আমার শক্তি প্রদর্শন করব। ওনার চুল ধরে টানা হেঁচড়া করব, ওনাকে আহত করব, কিন্তু উনি আমাকে কিছুই করতে পারবেন না। বেশ, রাজি, বাজি। 10,100 মোহর দিতে পারবেন তো? হ্যাঁ, আমি বাজি হারলে আপনাকে দেব 10,100 মোহর। দরকার হলে ওই কাগজে কলমে লিখিত পরিত করে নিন। বেশ, তাহলে তাই হোক। কিন্তু হ্যাঁ, একটা কথা, আমি শক্তি প্রদর্শন করার আগে থেকে প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত আপনি খাম্বাজ রাজের সাথে কোনো কথা বলতে পারবেন না। বেশ বেশ। তাহলে শুরু করি। শুরু করো। এবার আমি প্রমাণ করেই ছাড়বো। লাগছে লাগছে, বাবারে, লাগছে এই সেরেছে। লাগছে, এ তো সত্যি সত্যি চুল ধরে টানছে। লাগছে লাগছে, বাবারে, বাবা। ওরে বাবা রে বাবা, কি শক্ত! এ কি, খাম্বাজরাজ কিছুই তো বলছেন না? তাহলে কি আমি হেরে গেলাম? না না খাম্বাজ রাজ, আমার ধারণা ভুল, যা শুনেছি তাও ভুল। এবার বিশ্বাস হলো তো? দাও দাও, এবারে 100 মোহর দাও। দিন কেশকান্ত মশাই, আমাকে 10,100 মোহর দিন। দেখি, ও তোমাকে 10,100 মোহর কেন দেবে? ওনার সাথেও তো বাজি ধরেছিলাম। কি বাজি? আপনার এখান থেকে বেরিয়ে এবারে দিন তো দেখি, সব কাগজ কলমে লেখা আছে। এই নাও। হায় 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 হায়। সাবাস গোপাল, সাবাস, তুমি আমার মুখ রক্ষা করেছো। গোপাল, কৃষ্ণচন্দ্র, নবাব বাহাদুর, আপনারা? হ্যাঁ,
আমি গোপাল। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না খাম্বাজরাজ। আপনি আমাদের মন্ত্রীর মাথা খেয়ে যে জঘন্য কাজটা করিয়েছেন সেটা তো আর প্রমাণ করতে পারতাম না, তাই ছলে বলে কৌশলে আপনার প্রিয় বন্ধুর কাছ থেকে আদায় করে নিলাম। হ্যাঁ নয়, হ্যাঁ। এই নিন মহারাজ। এতে কত মোহর আছে? 10,100 মোহর। এর থেকে 100 খাম্বাজরাজকে দিন, 6,000 নবাব বাহাদুরকে, আর বাকিটা আপনার কাছে রাখুন। এত ধান নষ্ট হলো। কৃষ্ণচন্দ্র আমাকে সবটা বলেছে, আর ওর মন্ত্রীকেও নিয়ে এসেছি। ধোলাই খেয়েই সব বলে দিয়েছে। এই কে আছো? কৃষ্ণনগরে মন্ত্রীকে নিয়ে এসো। মার খেয়ে আমি সব বলে দিয়েছি খাম্বাজরাজ। উদ্ধার করে তো জাহাপানা, আমাকে ক্ষমা করে দিন। এর কোনো ক্ষমা নেই। তোমাকে আমি কারাগারে বন্দি করব। হায় হায় হায়। নেই, জল শেষ হয়ে গেল নাকি? এই জানো তো, গ্রামের সব জলাশয়ের জলস্তর না নেমে গেছে, পুকুরও শুকিয়ে গেছে, কুয়োতে জল অনেক নিচে চলে গেছে। কি যে হবে কে জানে। এই বছর তো বৃষ্টি হয়েছে কম, তার উপর মানুষজন জল ব্যবহারের চেয়ে নষ্ট করে বেশি। দেখি মহারাজকে বলতে হবে। এই তো গোপাল এসে গেছে। শুনেছো, রাজ্যের সকল জলাশয়ে শুধু শুনিনি, চাক্ষুষ দেখেছি, আর এর কারণ ও তার সমাধানও ভেবে এসেছি মহারাজ। তুমি কি বলতে চাইছো সেটা বলো না খোলসা করে। মহারাজ, আসন্ন দিনে জলাভাব মেটানোর একটাই উপায়, তা হলো প্রজাদের উপর কর চাপানো। মহারাজ, আমার ঠাকুরদা বলতেন, যা মেলে মূল্য বিনে তার মূল্য কে আর জানে। আমরা যেহেতু জলের মতো এত মূল্যবান সম্পদ বিনামূল্যে পাচ্ছি, তাই একে গুরুত্ব দিতে শিখিনি। সবাই মিলে দেদার জলের অপচয় করছি। আমি এই অপচয়ের বিরুদ্ধে কর বসানোর পরামর্শ দিচ্ছি মহারাজ। জলের জন্য দেবে দাম, ছুটে যাবে কাল ঘাম। হ্যাঁ, যখনই জলের জন্য কর দিতে হবে, তখনই জলের অপচয় বন্ধ হবে। এতে লাভটা কি হবে গোপাল? মানুষ কম জলে কাজ করা শিখে যাবে, ফলে আগামী দিনে যদি জল সম্পদ কমেও যায়, এই কৃষ্ণনগরের প্রজারা আগে থেকেই তার জন্য প্রস্তুত হয়ে যাবেন। কিন্তু আমি আমার প্রজাদের কাছ থেকে জলের দাম নেব গোপাল? না মহারাজ, কর বাবদ যে অর্থ উপার্জন হবে তার সাথে আপনার দান মিলিয়ে রাজ্যের মধ্যে একটা বিরাট কৃত্রিম জলাধার বানানো হবে। বাহ বাহ বাহ। যেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যাবে মহারাজ। এতে সারা বছর ধরে আর কোনো জলের অভাব থাকবে না মহারাজ। গোপালের প্রস্তাব বড় ভালো লেগেছে। আগামী দিনে ইতিহাসে এই কর্মযজ্ঞের কথা লেখা থাকবে বলে আমার বিশ্বাস। আর তাই আমি গোপালকে এই মুহূর্তে 50টি স্বর্ণমোহর উপহার দেব বলে ঘোষণা করছি। সাধু সাধু সাধু। মানে আমার এই এতটুকু স্বাদ তুমি পূর্ণ করবে না? আমি কি নিজের জন্য চেয়েছি নাকি? সবই তো পাবে তোমার মেয়ে আর জামাই। হ্যাঁ, সে বুঝেছি গিন্নি, তাই বলে এতগুলো মুদ্রা আমি খরচ করতে পারবো না। পারবে না? আমি তাঁতির বাড়ি থেকে মেয়ে জামাইয়ের জন্য কয়েকটা শাড়ি আর ভালো পাঞ্জাবি কিনে একটু পাঠাবো। কিন্তু এখন আমার কাছে অত মুদ্রা নেই গিন্নি, পরে পেলে আমি ঠিক তোমার স্বাদ পূরণ করব। আবার বাজে কথা বলার জায়গা পাও না তুমি। এতক্ষণ কোথায় ছিলে গো? আমি বেলায় নদীর পাড়ে গিয়েছিলাম, তখন কমলা আমাকে বললো তোমায় নাকি দেখেছে। কি দেখেছে?
এত বড় মুদ্রার থলে কি হাওয়াতে উবে গেল নাকি? হ্যাঁ? এই রে, এ তো মহা ঝামেলা। কখন কি যে গিন্নিকে খবর দিচ্ছে সেটা টেরও পাইনি। বলি মুখে কুলু পাটলে যে বড়, বলি রাজা মশাইয়ের কাছ থেকে যে এত রোজগার করো, সেই মুদ্রা যায় কোথায়? হ্যাঁ? আহ, কানের মাথা খেও না তো। আমি কি তোমার কোনো কিছুর অভাব রেখেছি বলো একবার? খাওয়া পড়া কোনো কিছুর তো কোনো খামতি নেই তোমার। মানছি রাখোনি, কিন্তু তাই বলে আমিও তোমার স্ত্রী, তোমার গিন্নি গো গিন্নি, তাই না? আমার তো জানার অধিকার আছে নাকি যে তোমার উপার্জনের অর্থ করি সব কোথায় যাচ্ছে? হ্যাঁ? জানবে জানবে, সব জানবে। এখন কিছু খেতে দাও দেখি, পেটে ছুঁচোয় ডন বৈঠক মারছে। না, এরপর থেকে আর মহারাজের কাছে উপহার পেলে ওইভাবে খোলা হাটের মধ্যে দিয়ে আসা যাওয়া করা যাবে না। তোমার আর কোনো চিন্তা নেই গোপাল, আমি তোমার মাসোহারা তো বাড়িয়ে দিলাম, সঙ্গে প্রত্যেক দিন তুমি 10 মোহর করে পারিতোষিক পাবে। এই নাও। আহ, এই ভোরবেলায় একটা জব্বর স্বপ্ন দেখা গেল বটে। এই স্বপ্ন খুলে গেলে আর কোনো চিন্তা নেই। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? গিন্নি, সাড়া নেই। ও গিন্নি, রাগ করলে নাকি গো? আরে এসো এসো, এমন একটা স্বপ্ন দেখেছি না যে তোমার আর কোনো চিন্তা থাকবে না গিন্নি। মোহর আর মুদ্রা একেবারে ঝরে পড়বে গো। এইসব ফলাহার সাজিয়ে রেখে গেল কোথায় গিন্নি? নিজের বাপের বাড়িতে তো যাবে না, কেউ নেই সেখানে। মেয়ের বাড়ি গেল নাকি? না, মেয়ের বাড়িতে তো গিন্নি যায় না। তাহলে না না, খালি পেটে এত ভাবতে পারছি না। আগে মুখ হাত ধুয়ে এসে কিছু খেয়ে নি, তারপর দেখি গিন্নি কোথায় গেল। না, গিন্নিকে তো কোথাও দেখলাম না। গেল কোথায়? যাকে আগে রাজবাড়িতে তো যাই, ফেরার সময় না হয় আবার খোঁজ নেব, ততক্ষণে ফিরেও আসতে পারে। বাহ বাহ বাহ, একেই বোধহয় বলে সঙ্গগুণ। অনেকদিন এত হাসি নিয়ে। যা বলেছেন মহারাজ। হাসির চোটে পেটে ধরছে খিল। কর্তার গিন্নিতে দেখছি রয়েছে অনেক মেল। কি গিন্নি, তুমি এখানে কি করছো? এ কি গোপাল, তুমি রাজসভায় এলে যে বড়? তুমি নাকি রাজসভার কাজ থেকে অবসর নিতে চেয়েছো? হ্যাঁ, এই কথা কে বললো মহারাজ? এই তো উনি বললেন। বলি আমি আবার কি করব? তুমি আমায় একটা কাজ দিলে আর সেটা আমি করব না বলো? আমি তোমায় কাজ দিলাম? কি কাজ? বাবা গোপাল, তুমি কি আকাশ থেকে পড়লে নাকি? তুমি তো তোমার গিন্নিকে বলে পাঠিয়েছো যে তুমি আর রাজসভার কাজে যোগ দিতে চাও না। তোমার নাকি আর কাজে মতি নেই, তুমি বিশ্রাম চাও। এই রে, গিন্নি দেখি ভয়ঙ্কর চাল দিয়েছে। আমার নামে রাজসভায় এসে এইসব বলেছে। তাই কথা ঠিকই গোপাল, যে তোমার অবসর গ্রহণের কথা শুনে আমি বিশেষ মনমরা হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার গিন্নি যেভাবে রাজসভায় হাসি মজা হুল্লোড় পরিবেশন করছে, তাতে আমার মনে হচ্ছে এ সাপে বড় হয়েছে। এই বেলা যদি গোপালকে কায়দা করে রাজসভা থেকে তাড়ানো যায়, তাহলে আমার পথ থেকে বিরাট বড় একটা কাঁটা উপড়ে ফেলা যাবে। গোপাল গিন্নি সবার মধ্যে বিলিয়েছেন হাসি, তার জন্য রাজামশাই হয়েছেন ভারী খুশি। হ্যাঁ গোপাল, তাই আমি ঠিক করেছি তোমার স্থানে আমি তোমার গিন্নিকেই বহাল করব। হ্যাঁ, তোমার সঙ্গে ঘর সংসার করে ওর বুদ্ধি বেশ খোলতাই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও আমাদের অনেক পরামর্শ দিয়ে সাহায্যও করতে পারবে। তাছাড়া উনি মহিলা বলে অন্দরমহলেও যেতে পারবেন, রানীমাও খুশি হবেন বলেই তো আমার বিশ্বাস। কি গোপাল গিন্নি, তোমার এই কাজ করতে কোনো আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে মহারাজ? আমি ধন্য আপনি আমায় এত বড় সম্মান দিচ্ছেন বলে। এ তুমি আমার কত বড় সর্বনাশ করলে গিন্নি। তুমি কিনা শেষে আমার চাকরিটাই খেলে। এটা গোপালের জন্য বড় ভালো হলো, তাই না? কোনো কাজ করতে হবে না, কিন্তু রোজগার আগের মতোই থাকবে। অবসর আর উপার্জন একসাথে। না হে গোপাল,
তুমি আর এখানে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে না থেকে নিজের বিশ্রামে ব্যাঘাত ঘটিও না, আমাকে সবার কাজ শুরু করতে দাও। যথা আজ্ঞা মহারাজ। মানে মহারাজ সমস্যার সমাধান করতে দিয়েছেন তোমাকে, আর তার উত্তর দেব আমি? কেন, তুমি আমার চাকরি খাবে আর তোমার সেই চাকরি রাখার দায় নেব আমি? হ্যাঁ হ্যাঁ নেবে। মানে কাল রাজসভায় মহারাজের সমস্যার সমাধান করব, সেই মতো কথা দিয়ে এসেছি। হ্যাঁ, আগাম 10টা মুদ্রাও পাকিয়ে এনেছি, তার থেকে তোমায় একটা মুদ্রা দিলাম। এখন মানে আমাকে উত্তর বলে দেবে, না হলে আমি কেন দেব? আমি পাবো একটা মুদ্রা, আর তুমি আমার কাছে উত্তর জেনে নিয়ে সেটাই বলে পাবে 9 মুদ্রা। কিছুতেই না। বলবে না? না। তাহলে ভালো করে শুনে রাখো, আজ থেকে ঘরের উনুনে হাঁড়ি চড়বে না। চাকরি তো খুইয়েইছ, এবার না খেয়ে প্রাণটা খোয়ানোর জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ। ওরে বাবা, এমন কথা কেন বলছো গিন্নি? তুমি তো জানো যে খিদে একদম সহ্য করতে পারি না। এখন যদি তুমি এইসব বলো তাহলে আমার রক্ষে নেই গো। বেশ, তাহলে আমি যা জানতে চাইছি শ্বশুর শ্বশুর করে বলে ফেলো দেখি। আমি কি শাঁখের করাতে পড়লাম রে বাবা। ঠাকুর, এত দুর্ভোগ লেখা ছিল, ঘরে বাইরে সব জায়গায় এত হেনস্থা যে সহ্য করা যায় না ঠাকুর। একেই তো বলে গো গিন্নি, মেঘ না চাইতেই জল। এতদিন কতভাবে চেষ্টা করেছি গোপালকে রাজসভা থেকে তাড়াবার, আর গোপাল নিজেই কিনা রাজসভা থেকে পালিয়ে গেল। সব বলছো? তোমার শরীর ঠিক আছে তো? শরীর মন সব ঠিক আছে, তবে গোপালের বদলে কাকে বহাল করা হয়েছে শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কাকে? গোপাল গিন্নিকে। আমার কিন্তু বিষয়টা খুব একটা সরল ঠেকছে না গো। গোপাল ভাঁড়ের বুদ্ধি তো আর যে সে বুদ্ধি নয়। উনি যাই করেন খুব ভেবে চিন্তে করেন, এর পেছনে আবার কোনো মতলব নেই তো। এটা তুমি মন্দ বলনি গিন্নি, গোপালকে নিয়ে সত্যি কোনো বিশ্বাস নেই। ও কখন কি ঘোট পাকাচ্ছে বলা যায় না। আমাকেও সাবধানে থাকতে হবে, দেখতে হবে যে গোপাল আসলে কি চাল চালতে চাইছে। হ্যাঁ গোপাল গিন্নি, এই একটাই প্রশ্ন আমায় সারা রাত ধরে জাগিয়ে রেখেছে। মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? মানে মহারাজ, এই প্রশ্নের উত্তর আমার আজকে দিতে ইচ্ছে করছে না। হ্যাঁ, আমি না হয় আপনাকে আগামীকাল এই প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ, গাছ থেকে পড়ে গেলে জাপটে ধরে ডালকে, আজকের প্রশ্নের উত্তর উনি দেবেন কালকে। না হে গোপাল গিন্নি, তা হয় না। এই প্রশ্ন আমাকে সারা রাত বিচলিত করেছে। আবার যদি আজকেও এই প্রশ্নের উত্তর না পাই তাহলে তো আবার একটা নিদ্রাহীন রাত আমাকে কাটাতে হবে। মানে আমি বলছিলাম কি মহারাজ, গোপাল গিন্নি তো সদ্য এই কাজে বহাল হয়েছে, তাই তাকে তো একটু সময় দেওয়া দরকার নাকি? কিন্তু প্রশ্নের উত্তর না পেলে যদি মহারাজের শরীর খারাপ হয় তার দায় কে নেবে মন্ত্রী মশাই? এখন আমি কি করব? এ তো মহা বিপদে পড়লাম দেখছি। আচ্ছা মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু আমার না একটু সমস্যা আছে। খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার ঠিক মাথা খোলে না, তাই বলছিলাম। তাই না হয় যাও, হাওয়া খেয়ে এসে মাথাটা খোলতাই করে নাও, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাকে আজকেই দিতে হবে। হ্যাঁ, এই যে কি সমস্যা, সারাদিন ঘরে বসে থেকে থেকে তো আমার সারা গায়ে বাদ ধরে গেল। সেই সকালবেলা আমাকে ফলাহার করিয়ে দিয়ে গিন্নি তো চলে গেছে রাজবাড়িতে চাকরি করতে। এদিকে আমার যে পেটে কিচ্ছুটি নেই, তার কি হবে? মহারাজ দোকানে গিয়ে যে ভালো মন্দ খাবো তারও উপায় নেই, তাহলেই তো কাঁড়ি কাঁড়ি খরচা। না,
একবার দেখি তো উনুন ধরিয়ে অন্তত ভাতটা চাপাতে পারি কিনা, তাহলে গিন্নির ওই হাঁড়ি না চড়ার হুমকির হাত থেকে অন্তত বাঁচা যাবে। ও বাবা গো, ও বাবা, এত কেসে কেসে সোজা শেষ যাত্রা হয়ে যাবে আমার। না, এর চেয়ে না খেয়ে মরাও ঢের ভালো। দেখি তুমি বাড়িতে কেন? এত হাঁপাচ্ছ কেন? সাড়ে তাড়া করেছে নাকি? আরে না গো, মানুষ মরে ভূত হয়, ভূত কি মরে? তাহলে ভূত মরলে কি হয়? খোলা হাওয়াতে গিয়ে না দাঁড়ালে আমার যে মাথা খোলে না। ও, এই হলো ব্যাপার। বেশ, এর উত্তর তোমায় আমি বলে দিচ্ছি। ভূত মরে প্রথমে এক ঝুড়ি অন্ধকার হয়, সেই অন্ধকার হাওয়াতে উড়ে বেড়ায়। এক সময় সেই অন্ধকার পাতলা হতে হতে কুয়াশার মতো হয়ে যায়। ব্যাস, মিটে গেল। ব্যাস, মিটে গেল। যদি রাজা মশাই এই কথা বিশ্বাস না করেন, হ্যাঁ, তুমি হলপ করে বলবে আপনি যখন মরবেন একদম মিলিয়ে নেবেন মহারাজ। এর চেয়ে এক পা এদিক ওদিক হয় না যেন। হ্যাঁ, এই না হলে তুমি গোপাল ভাঁড়। বুঝেছো তাহলে? এই তুমি চিন্তা করো না, রাজবাড়ি থেকে ফেরার সময় আমি তোমার জন্য অনেক অনেক বাজার করে আনবো, ঠিক আছে? এই আমি যাই। কিন্তু ভারী মজা হলো। মহারাজ তক্ষুনি প্রশ্নের উত্তর চাইলে গিন্নি এইভাবে সেই রাজবাড়ি থেকে দুধ দাঁড়িয়ে ছুটে আসছে উত্তর জানতে। আমাকে তুমি একটা চাল দিয়ে কুপকাত করেছে তো গিন্নি। এইবার বুঝবে কত ধানে কত চাল। বুঝেছিস তো তোর কাজটা? খুব বুঝেছি গোপাল দাদা। নেই, এবার লেগে পড় দেখি। তাহলে আর বলছি কি তোমাদের, সকালবেলায় উঠে দেখি মুখের এই হাল। এই কাণ্ড কি করে হলো মহারাজ? তার আমি কি জানি। আমি সকালে উঠে আয়নায় নিজেকে এই অবস্থায় দেখে খুব চিন্তায় রয়েছি। গোপাল গিন্নি, আগে মহারাজ, গোপাল থাকলে যে কাজ করতো সেটা তো তোমাকেই করতে হবে। বলতে হবে এর সমাধান কি। হ্যাঁ মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তোমার তো আবার হাওয়া না খেলে চলে না। যাও যাও, তাড়াতাড়ি হাওয়া খেয়ে এর উত্তর নিয়ে এসো। এই জন্য তুমি এত দূর ছুটে এলে গিন্নি। মহারাজকে বলবে যে তিনি যেন আজ রাতে চাদরটা মুখে ভালো করে মুড়িয়ে ঘুমোন, তাহলেই মিটে যাবে। এই রং চলে যাবে আর নতুন করে কিছু হবেও না। ও মা, বলি এত সোজা সমাধান? তা নয় তো কি। কাল সারা রাত আকাশে একবার দেখলাম চাঁদ উঠেছে, আর একবার দেখলাম ঘোর অমাবস্যা। এর কারণ কি? একই রাতে দুই তিথি হয় কি করে? মানে আর একটা সমস্যা। হ্যাঁ, এটা আগে বললেই তো হতো মহারাজ। কি তুমি হাওয়া খেতে গিয়ে এইভাবে খাবি খাচ্ছ কেন গোপাল গিন্নি? এর কারণ আমি জানি মহারাজ। সে কি কাণ্ড! তুমি কি করে জানলে? গোপাল গিন্নি মোটেও হাওয়া খেতে যায়নি মহারাজ, সে গেছিল নিজের বাড়িতে গোপালের কাছে আপনার বলা প্রশ্নের উত্তর জেনে আসতে। মানে গোপাল গিন্নি তার মানে আমাকে ঠকিয়েছে? তা জানি না মহারাজ, তবে আমার মনে হয় এর পেছনে গোপালের কোনো গভীর ষড়যন্ত্র আছে। না হলে সে এমনটা করবে কেন?
আর এক রাতেই আপনার সাথে এতগুলো অদ্ভুত ঘটনা পর পর ঘটবে কেন? বটে, এক্ষুনি গোপালকে ডেকে আনো। না মহারাজ, আমি সত্যি অবসর চেয়েছিলাম, আর তাই আমার গিন্নি আপনার কাছে এসে বলেছিল। ওর কোনো দোষ নেই মহারাজ। না মহারাজ, আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ, উনি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর নিয়ে বাড়ি যান না, তাই আমি ওকে শায়েস্তা করতে এই ফন্দি করেছিলাম। আসলে মহারাজ, আমি আপনার কাছ থেকে পাওয়া সোনার মোহর জল প্রকল্পের কাজে লাগাবো বলে কিছু জনকে নিয়ে একটা দল গঠন করতে গিয়েছিলাম, আর তাদের কাছেই ওগুলো রেখে এসেছি। এটা যদি আমার দোষ হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী মহারাজ। সাধু গোপাল, সাধু তোমার উত্তর। এই কাণ্ড! আর এদিকে রাজবাড়ি থেকে বাড়ি, আর বাড়ি থেকে রাজবাড়ি করতে করতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে মহারাজ। ওহ, আমার ঘাট হয়েছে, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এইবার মজার টের পেয়েছ তো গিন্নি? আপনি আপনার আদরের গোপাল ভাঁড়কেই তার চাকরি ফিরিয়ে দিন মহারাজ। আমি যাই আমার হেসেল সামলাতে। কেলে পচা খুব ভালো করেছে বলতে হবে। তবে মহারাজ, অমাবস্যা পূর্ণিমা সব আমার বুদ্ধিতেই কেলেপচা করেছিল। আপনার ওই মুখের রং, ওটি একটি বিশেষ রং যার আয়ু একদিন, তাই ওটা এমনিই মিলিয়ে গেছে। হ্যাঁ, সেই বরং ভালো। তুমি তোমার গিন্নিকে নিস্তার দাও গোপাল, তাছাড়া আমিও আমার গোপালকে ছেড়ে আর থাকতে পারছি না। যথা আজ্ঞা মহারাজ। আমারও যে আর এই অবসর ভালো লাগছে না মহারাজ। গোপাল ছাড়া রাজসমাজে লাগে ফাঁকা ফাঁকা, তাই তো আবার চাকরিতে তাকে বহাল রাখা।